শেয়ারগুলো দিয়ে নে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সো ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। সো আশা করি প্রত্যেকেই ভালো আছি, সুস্থ আছি। আমরা প্রিভিয়াস ক্লাসে যেই টপিকটা পড়াইছিলাম আর্থিক অবস্থার বিবরণী, তোমরা জানো যে এই টপিকটার যেই টাইপের ম্যাথগুলো আসে, বিশেষ করে ধরো মুনাফার হার, তারপর হচ্ছে আমরা শিখছিলাম সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, অথবা শতকরা হারের যে ম্যাথগুলো সেইগুলা। ঠিক আছে, আজকে আমরা যেই ম্যাথগুলো বাকি ছিল ওইগুলো প্র্যাকটিস করবো এবং সাথে অংশীদারি ব্যবসা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মগুলো আমরা রিভিশন দিব। ওকে, এবং পাশাপাশি আমরা ভোট কোশ্চেন সলভ করে দিব কিছু, যেটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট শেষ সময়। ওকে, সো যারা যারা জয়েন করছি প্রত্যেকে ভাইয়া পুরো সালাম দিচ্ছি, ওয়ালাইকুম সালাম। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি এবং সবার পড়াশোনা ভালো চলতেছে। আজকে তোমাদের জন্য একটা গ্রেট অ্যানাউন্সমেন্ট আছে, এবং সেটা কি জানো? সেটা হচ্ছে আমাদের মিনি ম্যারাথন ক্লাস কোর্সের ক্লাস শুরুতে যাচ্ছে 28 তারিখ থেকে, এবং আজকে পূর্ণাঙ্গ রুটিনটা তোমাদেরকে পাবলিশ করে দিব। ওকে, এবং যারা যারা হচ্ছে কোর্সে এখনো অ্যাড হয়নি দ্রুত অ্যাড হয়ে যায়। অলরেডি হচ্ছে যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম করছে। আবারও প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব। আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই যুক্ত হও, নিজে ক্লাস করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো, ওদেরকেও ক্লাসে যুক্ত করে দাও। ওকে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে প্রত্যেকে জাস্ট একটা করে শেয়ার করো এবং দুজন ফ্রেন্ডকে মেনশন করে দাও। আর শেয়ার করে আমাকে একটু লিখো যে ভাইয়া শেয়ার ডান, এটা একটু লেখো, যে যে শেয়ার করছে একটু লিখে দাও যে ডান ভাইয়া। ওকে, আর শুরুতেই আবারও বলে রাখি, প্রিভিয়াস ক্লাসের কয়েকটা ম্যাথ বাকি ছিল, ওই ম্যাথগুলো সলভ করে দিব। ঠিক আছে, তারপর আমরা ভোট কোশ্চেন সলভ করব এবং সর্বশেষে গিয়ে আমরা যদি সময় পাই অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ সেই টপিকটা এবং যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই দুইটা টপিকের যে গুরুত্বপূর্ণ টার্মগুলো আছে যেখান থেকে কোশ্চেন আসে এক নজরে আমরা কি করব, ওইগুলো একটু টাচ করে দিব। ঠিক আছে, প্রত্যেকেই জাস্ট দ্রুত দ্রুত, কমার্সের স্টুডেন্টরা সবাই অনেক বেশি স্মার্ট, আই নো। সো প্রত্যেকে একটা করে শেয়ার করে দাও জাস্ট 30 সেকেন্ডের মধ্যে। ওকে ওকে, আমরা শুরু করি তাহলে। যারা যারা শেয়ার করছি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। যারা যারা শেয়ার করেনি দ্রুত একটু শেয়ার করে দিই। ওকে, কাইন্ডলি দ্রুত একটু শেয়ার করে দিই। ওকে, সো আমরা সরাসরি আজকে ক্লাসের কোশ্চেনে চলে যাব। আমরা প্রিভিয়াস ক্লাসে 15টা ম্যাথ সলভ করছি, আজকে 15 থেকে শুরু করতেছি। এবং যারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসটি করো নাই কাইন্ডলি ক্লাসটি করে নিবা। তারপরও আমি যেটা করব, এই ক্লাসে সূত্রগুলো সরাসরি লিখে দিব। একটু বলে রাখি, তোমাদের হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করতে হলে অবশ্যই সূত্রগুলো কি করতে হবে, আগে মুখস্থ করতে হবে। এখন আমি এমন ভাবে শিখাইছি প্রিভিয়াস ক্লাসে, তুমি জানো সূত্র মুখস্থ করা লাগবে না। কি করা লাগবে, জাস্ট সিকোয়েন্স দিয়ে দিচ্ছি তিনটা স্টেপে, তিনটা স্টেপ জাস্ট মনে রাখবা। এই তিনটা স্টেপ মনে রাখতে পারলে একদম ইজিলি কনফিডেন্টলি তুমি কি করতে পারবা, যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। ম্যাথ দেখবা, দেখে দেখে কি করবা, সলভ করবা। ওকে, ম্যাথ দেখে দেখে কি করবা, সলভ করবা। ভাইয়া পেমেন্ট করছি কিন্তু গুগল ফর্মটা পূরণ করতে পারতেছি না। মুস্তাকিম শেয়ার ডান, 5টা শেয়ার ডান, তামার না, গ্রেট। তাসলিমা, বাকি যারা আছি সবাই একটু মেনশন দেই বন্ধুদেরকে। আমরা লিস্ট 120 জন বা 25 জন স্টুডেন্ট চাই ক্লাসে। ওকে, আপাতত।
ওকে, কাইন্ডলি শেয়ার করে দাও। এই তো 100 হয়ে যাচ্ছে তুলনা, সবাইকে একটু মেনশন দাও দ্রুত। এবং এই সুযোগ কিন্তু বারবার আসবে না, ঠিক আছে? এই যে মিনি ম্যারাথন কোর্স শেষ সময়ে, এই কোর্সের মাধ্যমে তুমি একদম A to Z প্রিপারেশন নিতে পারতেছো। প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ টার্মগুলো আমরা টাচ করব, পাশাপাশি বোর্ড কোয়েশ্চেন সলভ করব, ঠিক আছে? এই সুযোগ কি বারবার আসবে? আসবে না। তোমাদেরকে অবশ্যই যেটা করতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে এবং আমরা যে টাস্কগুলো দিব এটা করতে হবে। ওকে, তাহলে শুরু করি। দেখো এই কোশ্চেনটাই বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। আমরা শুরুতেই যদি দেখি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সূত্র কি ছিল, আমরা দুইটা সূত্র শিখছিলাম, যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে কি পাওয়া যায়, বিক্রিত পণ্যের ব্যয়। আরেকটা ছিল বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায়, বিক্রিত পণ্যের ব্যয়। এখন এটা জাস্ট ডিপেন্ড করবে যে আসলে কি এলিমেন্টস দেওয়া আছে, এটার উপর বেস করে আমরা কি করব, সলিউশনটা বের করব। তো দেখো এখানে হচ্ছে 12% কি দেওয়া আছে, 12% ক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া আছে এবং বিক্রয়ের পরিমাণ আছে 16,800। তো দেখো বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 16,800। এই বিক্রয় থেকে আমরা কি করতে পারবো, এই বিক্রয় থেকে আমরা বের করে ফেলতে পারবো কি মুনাফাটা। এখন মুনাফা যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারবো। স্টেপ নাম্বার 1 আমরা শিখছিলাম বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে মুনাফাটা বের করব। দেখো মুনাফা দেওয়া আছে কত পার্সেন্ট, 12%। কার উপর, ক্রয় মূল্যের উপর। বাট ক্রয় মূল্যের উপর দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্য কি আছে কোশ্চেনে, দেওয়া নাই। আছে কি, বিক্রয় মূল্য। এখন তুমি কি করবা, আমরা দুইটা মেথড জানি। যদি ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে কি প্রক্রিয়া, কি প্রক্রিয়া বলছিলাম, কি প্রক্রিয়া, মুনাফা হার কিন্তু একদম সুন্দর করে ধরে ধরে শিখাইছি প্রিভিয়াস ক্লাস এবং প্রত্যেকেই পারছো আলহামদুলিল্লাহ। তো যদি ক্রয় মূল্য বা ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া থাকে তাহলে হচ্ছে ভাইয়া যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া। তাহলে দেখো 100 সাথে 12 যোগ করবা আর 12 কি করবা, গুণ করবা। এখন দেখো যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করি, এখানে শুরুতেই মুনাফাটা বের করে ফেলি। এটা হচ্ছে আমরা যদি ধরো 112 দ্বারা ভাগ করি এটাকে আর 12 দ্বারা গুণ করি তাহলে 1800 টাকা আসবে। কত আসবে, 1800 টাকা। এই 1800 টাকা হচ্ছে আমাদের মুনাফা। ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা করো। তাহলে 1800 টাকা কি এখানে মুনাফা, ঠিক আছে? এখন এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে 16,800 টাকা, এই 16,800 থেকে যদি আমি 1800 বাদ দিয়ে দিই মুনাফাটা, তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাবো বিক্রিত পণ্যের ব্যয়। কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয়। আমরা কি পেয়ে যাবো, বিক্রিত পণ্যের ব্যয়টা, ঠিক আছে? আমি আরেকবার একটু রিপিট করব, কোনো প্রবলেম নাই। এখানে দেখো বিক্রয় মূল্য, এই বিক্রয় থেকে যদি আমরা মুনাফাটা বাদ দেই, বিক্রয় থেকে যদি আমরা মুনাফা বাদ দেই তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। দ্যাটস ইট, বুঝতে পারছি? সো এটা জাস্ট একই প্রসেস তোমাকে সলভ করতে হবে। এখন এই ম্যাথটা তুমি যদি একটু চালাক হও এবং আগে প্র্যাকটিস করো তাহলে দেখবা যে এই ম্যাথটা তুমি আরো ইজিলি হচ্ছে সলভ করতে পারবা। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে বা ক্রয় বের করতে বলছে, তার মানে আলাদা করে আমি যদি মুনাফা বের না করে সরাসরি বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য 100 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমার এই সরাসরি 15,000 টাকা চলে আসবে, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে আমরা স্বাভাবিক নিয়মে করলাম যাতে হচ্ছে এইগুলা, এই টাইপের কোশ্চেন যদি ধরো এই অ্যামাউন্টটা চেঞ্জ করে দেয় তারপর যাতে তুমি হচ্ছে কি করতে পারো, এটা সলভ করতে পারো। সেটাই হচ্ছে রিজন। ওকে, সো এটা সবাই বুঝতে পারছি? আরেকবার বলতেছি, তুমি জাস্ট এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে কি করবা, শুরুতেই দেখবা যে মুনাফার হারটা কার উপর দেওয়া আছে। ওকে, সো ব্যাটারিতে প্রবলেম হয়ে গেছে, একটু ওয়েট করো। শুরুতে দেখবা যে মুনাফার হারটা কার উপর দেওয়া আছে, এটা ধরবা। দ্রুত দ্রুত, ক্যামেরাটা ঠিক করতে বললাম না, এটা প্রথমেই প্রবলেম হয়ে গেছে, বই বললাম বন্ধ হয়ে গেছে। দ্রুত করেন। তার মানে মুনাফাটা ধরবা, ঠিক আছে? এখন দেখো যারা যারা হচ্ছে এখনো আমাদের মিনি ম্যারাথন কোর্সে অ্যাড হও নাই, দ্রুত হচ্ছে প্রত্যেক অ্যাড হয়ে যাও। এবং আমরা হচ্ছে ফ্রিতে আর 2টা বা সর্বোচ্চ একটা, সর্বোচ্চ 2টা এবং আর একটা ক্লাস দিব ফ্রিতে। এবং পরবর্তীতে কিন্তু তোমরা আর এই সুযোগ পাবে না ভর্তি হওয়ার জন্য। যারা যারা এনরোল করি না দ্রুত এনরোল করে ফেলি। একটু প্রবলেম হয়েছে ব্যাটারিতে, জাস্ট একটু পরে আমরা 30 সেকেন্ডের মধ্যে ব্যাক করতেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোশ্চেনগুলো আস্ক করতে থাকো, ঠিক আছে? তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আস্ক করতে পারো। আর পাশাপাশি হচ্ছে যদি কোনো প্রবলেম ফেস করো অ্যাকাউন্টিং এ, সো সেটাও শেয়ার করতে পারো। ওকে, সো আমরা চলে আসছি। ওকে, যারা যারা 15,000 টাকা আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা এখানে এমন কেউ আছি যে
বুঝি নাই এমন কে আসি? যদি না বুঝি সাথে সাথে বলবো, আমি যেটা বলি ক্লাসের পরে ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে? ক্লাসের পরে আমরা ক্লাসে কমপ্লিট করব। এবং তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করো, অনেক কিছু শেখার আছে। তুমি যা শিখো নাই এই পর্যন্ত, ধরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে গেছে, সেটা আজকের ক্লাসে শিখতে পারবা। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে এবং নোট করতে হবে। ওকে, সো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে? এটা একদম ইজি একটা কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো কি বলছে। এখানে বলছে যে কোনটি পরিচালন ব্যয়। আমরা জানি পরিচালন ব্যয় কোনটা, যে ব্যয়গুলো হচ্ছে আমাদের নিয়মিত সংগঠিত হয়, ঠিক আছে? পরিচালন ব্যয় কোনগুলা, যে ব্যয়গুলো হচ্ছে আমাদের নিয়মিত সংগঠিত হয় সেটা হচ্ছে পরিচালন ব্যয়। এখানে আছে অপরিচালন ব্যয় কোনটা, তো অপরিচালন ব্যয় এটা নিয়মিত সংগঠিত হবে না। এমন একটা ব্যয় আছে এখানে, কি বলতো, ঋণের সুদটা। এই যে ঋণের উপর সুদ যেটা, এটা মূলত হচ্ছে একটা ব্যয়। দেখো ঋণ হচ্ছে কি বলতো, ঋণ হচ্ছে ক্রেডিট, এটা একটা দায়। এখন এই ঋণ থেকে যে সুদটা আসবে, ঋণের সুদ কিন্তু হয়ে যাবে ডেবিট। ঋণের সুদ কি হয়ে যাবে? ডেবিট। আর এই ঋণের সুদ হচ্ছে একটা ব্যয়। কারণ তুমি একজনের কাছ থেকে ঋণ নিয়ে আসছো 1 লক্ষ টাকা, এখন সেটার উপর তুমি মান্থলি যদি 10% হারে সুদ দাও, এটা আলটিমেটলি তোমার জন্য লাভ না লস? এই বলো, লাভ না লস? অবশ্যই লস, তাই না? তাহলে এই ঋণের উপর সুদ, এটা হচ্ছে একটা অপরিচালন ব্যয়, এবং এই ব্যয়টা কিন্তু আমাদের নিয়মিত সংগঠিত হয় না, এই জন্য এটা কি, এটা হচ্ছে অপরিচালন ব্যয়। এছাড়া তোমরা জানো শিক্ষানবিশ ভাতা, এটা একটা কি, অপরিচালন ব্যয়, ঠিক আছে? সো এই যে যে ব্যয়গুলো আছে এগুলো একটু আইডেন্টিফাই করবা। তারপর পরিচালন ব্যয় কোনগুলো, যে ব্যয়গুলো আমার নিয়মিত সংগঠিত হয়, যেমন ধরো বেতন, বিজ্ঞাপন, অবচয়, কুঋণ, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি পরিচালন ব্যয়। তারপর যদি আমরা দেখি পরিচালন আয় কোনগুলা, প্রাপ্ত ভাট্টা, তারপর কি প্রদত্ত ভাট্টা, সরি প্রাপ্ত ভাট্টা, এবং আমরা বলতে পারি কি প্রাপ্ত ভাট্টার প্রাপ্ত কমিশন, ঠিক আছে? এবং প্রত্যক্ষ যে ব্যয়গুলো আছে যেটা সরাসরি উৎপাদনের সাথে জড়িত, এই ব্যয়গুলো মনে রাখবা, যেমন মজুরি, আমদানি শুল্ক, ঠিক আছে? এইগুলো একটু মনে রাখবা। ভাইয়া ক্লাসের শুরুতে কোন অধ্যায় এবং কত নং ক্লাস আছে এগুলো বললে ভালো হয়। সামি, এখন আপাতত আমরা হচ্ছে যেটা করতেছি, প্রিভিয়াস ক্লাসে আমরা আর্থিক অবস্থা নিয়ে পড়ছি, এবং আজকের ক্লাসে ওই টপিকটার বাকি অংশ পড়তেছি। আমাদের পেইড বেসের একদম কি করব, আমরা ক্লাস গুলা একদম হচ্ছে অলরেডি কোর্স প্ল্যান করে ফেলছি, কি হবে রুটিন করে দিছে আগে, এবং সেখানে কোন টপিক কবে ক্লাস হবে একদম সুন্দর করে দেওয়া আছে, এটা সুন্দর করে বলে দিব। আর আপাতত আমরা বোর্ড কোশ্চেন সলভ করতেছি, ঠিক আছে? আপাতত আমরা কি করতেছি, বোর্ড কোশ্চেন সলভ করতেছি। আর চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, এবং এই কোশ্চেনটা আশা করি প্রত্যেকেই পারবো, কারণ মুনাফার হারে কারো কোনো প্রবলেম নাই। মুনাফার হার প্রত্যেকেই খুব ভালো করে আমরা এখন ক্যালকুলেশন করতে পারি আলহামদুলিল্লাহ। এবং প্রিভিয়াস ক্লাসে দেখছি যে তোমরা নিজেরাই পারতেছো, আমি কয়েকটা সলভ করে দিয়েছি, তারপর তোমরা নিজেরাই পারছো, ঠিক আছে? সো অবভিয়াসলি হচ্ছে যারা পারি না, যারা নতুন যুক্ত হয়েছি, তারা আগের ক্লাসটা দেখবো। ওকে, তানভীর যুক্ত হয়েছে আমাদের সাথে, আগে ছিলাম বিজ্ঞান বিভাগে, কোনো প্রবলেম নাই, বিজ্ঞানে থাকলে কোনো প্রবলেম নাই, আমরা একদম বেসিক থেকে পড়াবো, এবং আমাদের ক্লাস করলে অবভিয়াসলি অ্যাকাউন্টে তুমি বস হয়ে যাবা, ঠিক আছে? এইটুকু ভরসা রেখে ক্লাস করতে পারো। তো দেখো, ক্রয় মূল্যের উপর যদি 50% হারে লাভ করতে চাইলে বিক্রয় মূল্যের উপর কত হবে, সেটা আমি অ্যান্সার করবো না, এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করবা, ঠিক আছে? এটা তোমরা প্রত্যেকে অ্যান্সার করবা। আর অলরেডি অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে ক্লাসে, বাট যারা যারা মেনশন দেন, একটু বন্ধু বান্ধব যারা আছে সবার একটু মেনশন দাও, এবং স্পেশালি যারা আমাদের মিনি ম্যারাথন কোর্সে অ্যাড আছো, তারা অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে একটু জানাবে, এবং তাদেরকে হচ্ছে কি করবা, অ্যাড করে দিবা কোর্সটা। মাত্র নামমাত্র ফি 40 টাকা, এবং এই 40 টাকা কেন নিচ্ছি, জাস্ট তোমার যাতে এতটুকু মনে হয় হ্যাঁ আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, ক্লাস করতে হবে রেগুলার, ঠিক আছে? সো এটাই হচ্ছে রিজন। ওকে, অলরেডি অনেকে আনসার করছো, রোহান আনসার করছো, সামি আনসার করছো, জান্নাত আনসার করছো, অনিক পাল, মানিশা, দিদার, তাসলিমা। ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে সি নাম্বার আনসার করছি, একটু দেখি তোমাদের আনসারটা কারেক্ট কিনা, ঠিক আছে? সো দেখবো। হ্যাঁ, আমরা জানি ক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় কি থাকে, বেশি থাকে। সো এইভাবে বললে কি হবে, হবে না। বিক্রয় মূল্যের উপর কি থাকে, কম থাকে। এই সিকোয়েন্সের বাইরে থেকে আসলে কি হবে, তাই না? তাহলে এই ক্রয় মূল্যের উপর যদি 50 হয়, বিক্রয় মূল্যের উপর হয় 33.33%, এটা সবাই জানি, এবং সবাই অলরেডি অনেকবার সলভ করে ফেলছি। এবং প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু দুইটা নিয়মই দেখাই দিয়েছি, যারা ক্লাস করে ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? ওকে, তার মানে যারা গ নাম্বার আনসার করছে অল আর কারেক্ট। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। তার আগে এই মিনি ম্যারাথন ক্লাসের রুটিনটা দেখাবো পেড বেসের। আমাদের মিনি ম্যারাথন কোর্স, তাই না? একদম ছোট্ট একটা ম্যারাথন কোর্স তোমাদের জন্য, ফাইনাল ডিভিশন মিনি ম্যারাথন কোর্স। অর্থাৎ ফাইনাল ডিভিশন কেন, কারণ হচ্ছে এখানে একদম ফাইনাল টাচ দেওয়া হবে প্রত্যেকটা চ্যাপ্টারে, এবং বোর্ড কোশ্চেন আমরা বেশি জোর দিব, ঠিক আছে? চ্যাপ্টারের চাইতে আমরা বোর্ড কোশ্চেনে জোর দিব, এবং চ্যাপ্টার ওয়াইজ
প্রত্যেকটা টপিকের বেসিক কনসেপ্টগুলো একটু ক্লিয়ার করে দিব, যেখান থেকে কোশ্চেন আসে। হ্যাঁ, মানে সাজেশন টাইপের ক্লাস থাকবে। ওকে, সো যারা যারা অ্যাড হবে দ্রুত অ্যাড হয়ে যায়। এটা মাত্র 40 টাকা এন্ট্রি ফি দিয়ে তুমি কি করতে পারবা, এই কোর্সে অ্যাড হতে পারবা। এবং এখানে যারা ক্লাস নেবেন, এখানে যে 4 জন দেখতে পারছো, এছাড়াও আমাদের সবচেয়ে অভিজ্ঞ 20 বছর অভিজ্ঞ টিচার আছে শিমুল স্যার, তিনিও হচ্ছে এখানে ক্লাস নেবেন। ঠিক আছে, সো চোখ বন্ধ করে কি করতে পারো, ভর্তি হয়ে যেতে পারো। এবং শেষ সময়ে সেরা একটা প্রিপারেশনের জন্য অবভিয়াসলি তোমাদের কি মানে মেন্টর অধীনে থাকলে তোমার প্রিপারেশনটা গুছানো হলো, এবং তুমি হচ্ছে গাইডলাইন পেলে যে পরীক্ষা কিভাবে ভালো করতে পারবা। এবং শুধু এখানেই না, আমরা এসএসসি তে জোর দিচ্ছি, পাশাপাশি পরবর্তীতে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য একদম বেস্ট একটা গাইডলাইন পাবে এখান থেকে। কারণ এখানে যারা দেখতেছো যেমন প্রত্যেকটা টিচার ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, তার মানে তারা অবশ্যই অবশ্যই অনেক বেশি এক্সপিরিয়েন্স, এবং তারা জানে যে কিভাবে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হবে, তাই না? সো অবশ্যই যারা যারা যুক্ত হয়েছো একদম বেস্ট একটা প্ল্যাটফর্ম চুজ করছো, এবং পরবর্তীতে তোমাদের জন্য সুযোগ আছে। আমি একটু রুটিনটা দেখাচ্ছি। এখানে আমাদের অফিসিয়াল রুটিন অলরেডি তৈরি করা হয়েছে, যেটা আমি গ্রুপে একটু পরেই পাবলিশ করে দিব। তারপর একটু দেখায়, আমরা 2টা স্লটে ক্লাস নিব। ক্লাস টাইম বিকাল 5টা, ঠিক আছে? বিকাল 5টা একটা স্লট থাকবে আমাদের বিকাল 5টা, এবং আরেকটা থাকবে হচ্ছে রাত 8টা 30। এই 2টা স্লটে আমাদের ক্লাসগুলো হবে। এবং দেখো অলরেডি এখানে 8 দিনের ক্লাস আমরা হ্যাঁ 8 দিনের ক্লাস অলরেডি ক্লাস রুটিন তৈরি করছি। এখানে দেখো যে অ্যাকাউন্টিং ক্লাস একদম মোটামুটি প্রতিদিনই আছে, এবং প্রথম দিকে 2 দিন আবার কি একটা না অ্যাকাউন্টিং আছে, ঠিক আছে? 2টা ক্লাসে অ্যাকাউন্টিং। এবং আমাদের এখানে শুধু অ্যাকাউন্টিং না, দেখো এগুলো সব অ্যাকাউন্টিং ক্লাস। তারপর হচ্ছে এখানে ফাইন্যান্স ক্লাস হবে, ম্যানেজমেন্ট ক্লাস হবে, ইভেন তোমাদের মার্কেটিং ক্লাসও থাকবে। তার মানে গ্রুপ সাবজেক্টের জন্য আর কোথাও তোমার যাওয়া লাগবে না, এখান থেকে কি করতে পারবে, একদম 100% প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ক্লাস শুরু হচ্ছে 28 তারিখ থেকে। তোমরা অবশ্যই অবশ্যই যারা যুক্ত হও না এখনো, তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, অবশ্যই অবশ্যই দ্রুত যুক্ত হয়ে যাও। এবং একদম শুরু থেকে ক্লাসগুলো করলে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে স্যার, প্রিভিয়াস ক্লাস কয়টা পাবো, কোথায় পাবো? পেজে আছে, পেজে দেখো, পেজে একটু স্ক্রল করো তাহলে পাবে। ওকে, এবং গ্রুপগুলোতে শেয়ার দেওয়া আছে, আমাদের গ্রুপগুলোতে যদি তুমি যুক্ত থাকো তাহলে সেখান থেকে দেখে নিতে পারবা। ফাইন্যান্সের ক্লাস আর একটু বাড়ানো লাগে ভাই। এখানে তো যে রুটিনটা দিছি এটা প্রথম 1 সপ্তাহের রুটিন, ঠিক আছে? এবং তোমাদের যে কোর্স প্ল্যানটা করা হয়েছে একটু আগে দেখলাম, 8টা ক্লাস থাকবে ফাইন্যান্সের জন্য, মার্কেটিং এর জন্য 8টা ক্লাস, ম্যানেজমেন্টের জন্য 8টা ক্লাস। এখন ক্লাস তুমি কিন্তু শেষ সময়ে যদি আমি তোমার একদম টপিক ধরে ধরে পড়াই, প্রত্যেকটা টপিক, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে সবার বেসিক ক্লিয়ার, এবং শেষ সময় কি দরকার, বোর্ড কোশ্চেন সলভ করা দরকার। তারপর আমরা টপিকগুলো টাচ কেন করতেছি, যাদের বেসিক প্রবলেম আছে বেসিকটা যাতে ক্লিয়ার হয়ে যায়, এবং তুমি যাতে খুব সহজেই প্রত্যেকটা চ্যাপ্টার আরেকবার করে রিভিশন দিতে পারো। আর আমরা হচ্ছে সাজেশন টাইপের ক্লাস দিব, ঠিক আছে? জাস্ট সামারাইজ করবো প্রত্যেকটা টপিক, কিন্তু জোর দেবো কি বোর্ড কোশ্চেনে। ওকে, সো যারা যারা যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, 10% যদি ডিসকাউন্ট দেই তাহলে আর কিছু থাকবে না। ওকে, সো এবার আমরা বোর্ড কোশ্চেন সলভ করবে কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ারের, এবং এই বোর্ড কোশ্চেনগুলো কেমন ছিল এটা তোমরা একটু দেখতে পারবা। দেখো প্রথম কোশ্চেনটা, হিসাবের পাস বই কোনটি? দেখো বোর্ড পরীক্ষা কি কোশ্চেনের অপশন ভুল থাকে, এখানে 4টা অপশন কিন্তু কি আছে, এখানে কার্ড অপশনটা নাই। দেখো আমরা জানি হিসাবের পাস বই কোনটা বলতো? হিসাবের পাস বই হচ্ছে মূলত ব্যাংক বইটা, তাই না? পাস বই মানে কি? পাস বই মানে হচ্ছে ব্যাংক বই, বাট এখানে কিন্তু ব্যাংক বই দেওয়া নাই, তার মানে কার্ড অ্যান্সার নাই। আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রত্যেকেই পড়ছি, আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণীটা কি বলতো? এই ব্যাংক সমন্বয় বিবরণীটা হচ্ছে মূলত একটা বিবরণী, এটা মূলত একটা বিবরণী, এটা কিন্তু কোনো হিসাব না, এটা একটা হচ্ছে বিবরণী, এটা কোনো হিসাব না। এবং তোমরা আরেকটু পড়তে পারো, এই ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করেন কে? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন হচ্ছে আমানতকারী। কে তৈরি করেন? আমানতকারী। এবং আমরা যদি বলি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা কি অনুসারে, কোন নীতি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। দেখবা যে ধারাবাহিকভাবে এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। আমরা এই যে টার্মগুলো এখানে দেখাচ্ছি যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে মূলত আমানতকারী, এবং এটা মূলত একটা বিবরণী, কোনো হিসাব না, এবং তৈরি করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। দেখবে এখান থেকে একটা কোশ্চেন কমন থাকবে, একটা পসিবিলিটি আছে। ওকে, একটা পসিবিলিটি থাকবে। ওকে, সিয়াম বলছে স্যার কোর্স ফি কত? কোর্স ফি মাত্র 40 টাকা। সো পেজে নক দাও, অথবা আমাদের হেল্প নাম্বারে কল দিলেই হচ্ছে তোমাকে অ্যাড করে দিবে। জাস্ট 40 টাকা পে করে, আপন সরকার 40 টাকা। ইয়েস, ওকে, তার মানে দেখো পাস বই হচ্ছে মূলত ব্যাংক বইটা।
ওকে, এখানে কার্ড অপশনে 4টার মধ্যে একটা কার্ড আনসার নাই, বাট ডাজেন্ট ম্যাটার। তুমি যদি বুঝো তাহলে অবশ্যই এটা স্কিপ করবা, যদি ভুল থাকে সেটা সবাই মার্ক পাবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19। এখানে বলছে, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি? হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ কোনটি? দেখো, ঐচ্ছিক ধাপ অতিরিক্ত ধাপ কোনটা যেটা তুমি না তৈরি করলে হয়? আমরা জানি যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে মূলত কার্যপত্র, ঠিক আছে? কার্যপত্র এবং হচ্ছে বিপরীত দাখিলা, এই দুইটা হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐচ্ছিক ধাপ কোনটা? এটা হচ্ছে কার্যপত্র, ঠিক আছে? কার্যপত্র এটা না করলেও হয়, এটা একটা খসড়া বা বিবরণী, মানে অতিরিক্ত। এটা জাস্ট কেন তৈরি করা হয়? এটা তৈরি করা হয় আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে সহায়তা করার জন্য, আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে সহজ করার জন্য মূলত কার্যপত্রটা তৈরি করা হয়। এটা মূলত একটা খসড়া বা বিবরণী। আর বিপরীত দাখিলা এটাও হচ্ছে কি একটা ঐচ্ছিক ধাপ, ঠিক আছে? এটাও কি একটা ঐচ্ছিক বা অতিরিক্ত ধাপ। তার মানে 2-3 হচ্ছে কি এখানে কার্ড আনসার। ওকে, 2-3 হচ্ছে কি এখানে কার্ড আনসার। 19 গ নাম্বার। ইয়েস, যারা যারা কার্ড আনসার দিয়েছে ওলার, যারা যারা গ নাম্বার আনসার করছে ওলার কারেক্ট, থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখো, এটা মূলত হচ্ছে ভুল থেকে আসছে। কি ভুল? এখানে বলছে 720 টাকার একটি লেনদেন 570 টাকায় লিখা হলে এটি কোন ধরনের ভুল? আমরা জানি রেওয়ামিলের ভুল হচ্ছে মূলত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই রেওয়ামিলের ভুলটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নীতিগত ভুল, আরেকটা হচ্ছে কি কর্ণিক ভুল। এই রেওয়ামিলের যে ভুলগুলো হয়, নীতিগত ভুল আরেকটা হচ্ছে কর্ণিক ভুল, এই ভুলগুলা নামে ভুল বাট কাজে কোনো ভুল না, ঠিক আছে? এইগুলো নামে ভুল বাট কাজে কোনো ভুল না। এই কর্ণিক ভুল হচ্ছে আবার তোমার 4টা আছে, একটা লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল এবং হচ্ছে কি বেড়াকিলার ভুল। এখন দেখো, এইগুলো নামে ভুল বাট কাজে কোনো ভুল না। কেন? কারণ হচ্ছে আমরা রেওয়ামিলের যে ভুলগুলো দেখতে পাচ্ছি, এই ভুলগুলো হলে এইগুলো রেওয়ামিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না, ঠিক আছে? জাস্ট একটু আইডিয়া দেওয়ার ট্রাই করলাম। আমরা এটা একটু দেখি। 750 টাকার জায়গায় 570 টাকা লিখছে, এটা হচ্ছে লেখার ভুল। লেখার ভুল কোনগুলা? ধরো 4000 টাকার জায়গায় 400 টাকা লিখছে, এটা হচ্ছে লেখার ভুল। 50,000 টাকার জায়গায় ধরো 500 টাকা লিখছে, এটা হচ্ছে লেখার ভুল। ধরো 50 টাকার জায়গায় লিখে ফেলছে 5000 টাকা, এইগুলো হচ্ছে লেখার ভুল। এগুলো হচ্ছে কি? লেখার ভুল, ঠিক আছে? এগুলো হচ্ছে লেখার ভুল। ওকে, এগুলো হচ্ছে কি? লেখার ভুল। তার মানে এই ভুলগুলো আমরা ইনশাল্লাহ পেড ক্লাস একদম ডিটেলস পড়াই দিব। এখন যেহেতু বোর্ড কোশ্চেন সলভ করতেছি, জাস্ট তারপর যতটুকু পসিবল হচ্ছে আমরা কিন্তু হচ্ছে ব্যাখ্যা করতেছি কোশ্চেনটা। আমি যখন অ্যাকাউন্টিং পড়াই, হয়তো ধরো এখন বোর্ড কোশ্চেন সলভ করতেছি, তাও দেখবা যে প্রত্যেকটা টপিক সামারাইজ করার ট্রাই করি। এবং দেখবা যে যখন আমি টপিক পড়াবো তখন একদম A to Z সব টেনে নিয়ে আসবো, উদাহরণ সহকারে শেখাবো, শর্টকাট ট্রিক্স দিব, গল্প দিব, একদম নিজের মনে রাখতে পারবা, ঠিক আছে? সো অলরেডি প্রত্যেকেই আনসার করছি খ নাম্বার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবাই এনার্জি নিয়ে আসছি তো, ক্লাস কতক্ষণ করতে পারবো বলো? শেষ পর্যন্ত থাকবো তো? আমরা যদি হচ্ছে সবার অনেক বেশি রেসপন্স পাই, তাহলে এই কোশ্চেনগুলো শেষ হলে, মানে বোর্ড কোশ্চেন 30টা, দেন আমরা অংশীদারি ব্যবসার হিসাব নিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মগুলো তোমাদেরকে শেখাবো, বিশেষ করে ম্যাথ গুলা। জাস্ট 1 সেকেন্ডে কিভাবে মুনাফার হার, নতুন মুনাফার অনুপাত কিভাবে বের করতে পারবা, লাভ অনুপাত, ত্যাগ অনুপাত কিভাবে বের করতে পারবা, এটা তোমাদেরকে জাস্ট দেখাবো, ঠিক আছে? ওকে ওকে, সো পরবর্তী কোশ্চেন নাম্বার 20। এখানে একটা সুন্দর করে উদ্দীপক দেওয়া আছে 2022 সালে মে মাসে মিস্টার রাকিবের ব্যবসায় লেনদেনগুলো নিম্নরূপ দেওয়া আছে। এখানে দুইটা দেখো, একটা আছে মিস্টার আলিফ এর নিকট পণ্য বিক্রয় করছে 80,000 টাকা, তার মানে 80,000 টাকা পণ্য বিক্রয় করছে, একটা শর্ত দিছে। এখন এই পাশে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শর্ত যে দিছে এখানে 2/10 এবং ধরো নিট 30, নিট কত? 30। এখানে কি বুঝাচ্ছে দেখো, 2/10 দ্বারা বুঝাচ্ছে 10 দিনের মধ্যে যদি ভাটটা পরিশোধ করো, এই 10 দিনের মধ্যে ভাটটা পরিশোধ করলে তোমাকে কি করবে? 2% ভাটটা দিবে। এখানে যদি থাকতো 2/15, তার মানে 15 দিনের মধ্যে পরিশোধ করলে তুমি কি করবা? 2% ভাটটা পাবে। যদি থাকতো 2/12 অথবা 3/15, তাহলে কি? যদি তুমি হচ্ছে 15 দিনের মধ্যে টাকা পরিশোধ করো তাহলে 3% ভাটটা পাবে। আর এখানে যে নিট 30 বা M30 বুঝাচ্ছে, এটা দ্বারা বুঝাচ্ছে যে অবশ্যই 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করা লাগবে। দেখো, তোমার এমন চেষ্টা অনেক বন্ধু আছে না, যারা মনে করে একবার টাকা নিলে আর দেয় না। সো ওদের কাছ থেকে টাকা নিয়ে আসতে গেলে, ওদের কাছ থেকে টাকা চাইলে অনেক সময় নিজেরই লজ্জা লাগে, তাই না? যে টাকা ধার দেয়
সেই পরবর্তী টাকা চাইতে পারে না, লজ্জায়, এরকম একটা অবস্থা। সো ওদেরকে একটা অফার করতেছে যে হ্যাঁ তুই যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করো তাহলে তোর 10% ছাড় আছে, তুই 10% কম টাকা দিয়ে আমার পরিশোধ করে দে। আর অবশ্যই একটা কন্ডিশন দিয়ে দেয় যে অবশ্যই 30 দিনের মধ্যে কিন্তু পরিশোধ করতেই হবে, ঠিক আছে। সো এই কন্ডিশনটা এখানে দিছে। সব করাবো। ওকে, তামান্না আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাইয়া। ওকে, সো ক্লাস করো রেগুলার ইনশাল্লাহ। মাত্র শুরু জার্নিটা, অনেক দূর যাওয়ার বাকি আছে এখনো। এইচএসসি নিয়ে শুরু এবং একদম অ্যাডমিশনের শেষ পর্যন্ত আমরা তোমাদেরকে সার্ভিস দিব, ঠিক আছে, এবং তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। তাহলে এবার আমরা কোশ্চেনটা দেখি, এটা একটু স্ক্রিনশট দিও। কোশ্চেনটা দেখি, দেখো কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে ভাইয়া 10 দিনের মধ্যে পরিশোধ করলে আলিফ কত টাকা ভাগটা পাবে। তার মানে আমার এখানে বের করতে হবে যে 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে কত ভাগটা পাবে। যে কন্ডিশনটা ছিল 2/10, তার মানে সে যেহেতু 10 দিনের মধ্যে পরিশোধ করতেছে তার মানে 2% ভাগটা কি অবশ্যই তার প্রাপ্য হয়ে গেছে। তো দেখো যার স্ক্রিনশট দিচ্ছে ওখানে টাকা ছিল 80,000 টাকা এবং 10,000 টাকা কি করছে ফেরত দিছে। হ্যাঁ ফেরত আছে, তাহলে টাকা থাকে কত 70,000 টাকা। এই 70,000 টাকার উপর সে কি করবে 2% ভাগটা পাবে। কত পার্সেন্ট ভাগটা পাবে 2%। তাহলে দেখো 7 দোকানে কত হয় 14, এই 1400 টাকা সে কি করবে ভাগটা পাবে। কেন পাবে, কারণ হচ্ছে সে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করছে, ঠিক আছে। এখানে সে পণ্য বিক্রি করছিল কত টাকার 80,000 টাকা এবং 10,000 টাকার পণ্য ফেরত আসছে, বুঝতে পারছি 10,000 টাকার পণ্য কি আসছে ফেরত আসছে, তাহলে 70,000 টাকা এখানে থাকতেছে, তাই না। 70,000 টাকা কি এখানে থাকতেছে এবং এই 70,000 টাকার উপরে সে কি করবে 2% ভাট্টা পাবে। কত টাকা 1400 টাকা। তাহলে 1400 টাকা সে কি করতেছে এখানে ভাট্টা পাচ্ছে। যারা কোশ্চেন স্ক্রিনশট দেয় না তারা কিন্তু ভাববা যে 80,000 টাকা কোথায় পাইলো ভাইয়া, তাই না, সেটা মনে হতে পারে। বাট হচ্ছে অবশ্যই অবশ্যই যেখানে বলবো যে কোশ্চেন স্ক্রিনশট দাও ওটা দিয়ে নিবা। ওকে, কারণ হচ্ছে এখানে কিছু কিছু কোশ্চেন আছে অনেক বড় বড় অনুচ্ছেদ থাকে, একটা স্লাইডের মধ্যে হচ্ছে অনুচ্ছেদ তারপর কোশ্চেনটা পসিবল না হ্যাঁ অ্যাড করাটা। এই জন্য লেট হয়ে গেল ভাইয়া, শুরু থেকে ক্লাস করবা সমস্যা নাই, লেট হয়েছে পরবর্তী ক্লাসগুলোতে লেট হওয়া যাবে না। তাহলে 1400 টাকা বাট্টা, এটা সবাই বুঝতে পারছি। এবং এখান থেকে একটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইসিসি তে, সবাই মনোযোগ দিয়ে হচ্ছে এগুলো নোট করবা। যেখানে বলতেছি জোর দিচ্ছি অবশ্যই এগুলো একটু ভালো করে নোট করবা, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাদের দেখবা যে পরীক্ষার হলে গিয়ে কান্নাকাটি করা লাগবে না এবং কমনও পাবে অনেক বেশি। ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখো 10 দিন পর পরিশোধ করলে। ভাই এখানে কন্ডিশন দিয়েছিল 10 দিনের মধ্যে পরিশোধ করলে সে কি করবে 2% ভাট্টা পাবে। বাট এই 10 দিনের মধ্যে পরিশোধ না করলে সে কিন্তু কোনো ভাট্টা পাবে না, তাকে কিন্তু ওই ফুল টাকাটাই পরিশোধ করতে হবে। তাহলে টাকা কত ছিল, টাকা ছিল 70,000 টাকা। কত ছিল 70,000 টাকা। এই 70,000 টাকায় তাকে পরিশোধ করতে হবে, সে কিন্তু তখন আর কোনো ভাট্টা পাবে না। ক্লিয়ার, সে কিন্তু তখন আর কোনো ভাট্টা পাবে না, বুঝতে পারছি তো। সো এই ছিল হচ্ছে তোমার দুইটা ম্যাথ এবং এখান থেকে যেই ম্যাথগুলো আসছে প্রিভিয়াস এর একই টাইপের। জাস্ট বলবে যে সে কত পার্সেন্ট ভাট্টা পাবে এবং যদি 10 দিন বা 15 দিন কন্ডিশন দেয় সেটার পর পরিশোধ করলে তখন আর সে কোনো ভাট্টা পাবে না। এই টাইপের প্রশ্ন এখান থেকে আসছে প্রিভিয়াস এর এবং তোমাদের সময় আসবে ইনশাল্লাহ। সো অনেকে আনসার করছো, আলিরাস মি আনসার করছো, অনিক পল, রাকিবুল, তামান্না ইসলাম, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, অল আর কারেক্ট, সবাই কারেক্ট আনসার দিতে পারতেছে আলহামদুলিল্লাহ। তো দেখো তুমি যদি এখন বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো তার মানে কি অবশ্যই অবশ্যই তোমার বেসিকটা মোটামুটি ক্লিয়ার আছে, ঠিক আছে। জাস্ট ভাই 3টা কাজ করবা শেষ সময়, সেটা কি যা পড়ছো এতদিন সব রিভিশন দিবা। ইম্পর্টেন্ট, তুমি অনেক পড়ছো বাট শেষ সময় রিভিশন দিবা না, পরীক্ষার হলে গিয়া যে কোশ্চেনটা পারো ওইটাই ভুল করবা। রিভিশন দাও, এক্সাম দাও, আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি এগুলো ফলো করো, দ্যাটস ইট, ঠিক আছে। ওকে, সো অল্প আনসার করছো, দিদার আনসার করছো, তাসলিমা, তারপর হচ্ছে সৈকত, মানিশা আক্তার, প্রত্যেকে খ নাম্বার আনসার করছো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী কোশ্চেনের আগে আবারও মিনি ম্যারাথন কোর্স চলে আসছে, যারা যারা অ্যাড হয়নি ভাইয়া এই সুযোগ বারবার আসে না, সময় এবং সুযোগ আসলে সেটা অবশ্যই কাজে লাগাতে হবে, অবশ্যই প্রপারলি ইউজ করতে হবে, ঠিক আছে। তো যারা যারা যুক্ত হয় নাই মিনি ম্যারাথন কোর্সে মাত্র 40 টাকার বিনিময়ে যুক্ত হয়ে যাবে এই কোর্সে। পরশু দিন থেকে ক্লাস শুরু হচ্ছে, মানে 28 তারিখ থেকে, মাঝখানে কি কালকে শুধু একটা দিন আছে, ঠিক আছে। 28 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে এবং কোরবানের আগে মোটামুটি আমরা 50% শেষ করে ফেলবো, ঠিক আছে, এবং ছুটির পর আবার 50% শেষ করব। বুঝেছি, গ্রেট, বুঝছো, ওকে থ্যাংক ইউ। ওকে, সো যারা যারা যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যায়, আর যারা যারা যুক্ত হয়েছে তোমরা কাইন্ডলি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা। অনেক স্টুডেন্ট আছে ভাই যারা গ্রাম অঞ্চলের টাকার অভাবে পড়তে পারে না,
হ্যাঁ, তাদেরকে স্পেশালি একটু মেনশন দাও, তারা অনেক বেশি উপকৃত হবে, ঠিক আছে? এবং তোমার জন্য কিছুটা হলে দোয়া করবে, তাই তো? সো পরেরটা দেখো, সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাবে অন্তর্ভুক্ত হয় সেটা নিয়ে ডিসকাস না করে ডিটেলস। এটা হচ্ছে কি মালিকানা সত্ত্বের বিবরণী একটা এন্ট্রি, তোমার সাধারণ সঞ্চিতি এটা মালিকানা সত্ত্ব বিবরণীর সাথে অ্যাড হয়, ঠিক আছে? তারপর আমরা যদি দেখি ভাইয়া যে ব্যাংক সমন্বয় কে প্রস্তুত করে, আমরা এটা নিয়ে অলরেডি আলোচনা করছি যে ব্যাংক সমন্বয় প্রস্তুত করে মূলত আমানতকারী। হয়তো অনেকে এটা অনেক সময় ভুল করে ফেলি, সেটা হচ্ছে কি অনেক সময় ব্যাংক সমন্বয় বিবরণী দেখলে মনে হতে পারে যে ভাই ব্যাংক সমন্বয় আছে তার মানে এটা অবশ্যই কে তৈরি করে, এটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ তৈরি করে। না, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন কে? তৈরি করেন হচ্ছে আমানতকারী। এবং এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা অ্যাড করছিলাম প্রিভিয়াস স্লাইডে, যে এটা তৈরি করা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, এবং এটা কোনো বিবরণী নয়, ঠিক আছে? এটা কোনো কি নয়, বিবরণী নয়। এবং ব্যাংক সমন্বয় বিবরণীতে সবারই অনেক প্রবলেম থাকে। আমি জাস্ট তোমাদের কথা দিচ্ছি, ব্যাংক সমন্বয় বিবরণীটা সবচেয়ে সহজ ভাষা আমি শিখাই। ওকে, পেড কোর্সে ক্লাস শুরু হচ্ছে, সেখানে আমি একদম সামারাইজ করব, জাস্ট একটা ক্লাস করব ব্যাংক সমন্বয় বিবরণী, তোমার একটা সিঙ্গেল কোশ্চেন সলভ করতে কোনো প্রবলেম থাকবে না তখন আর, জাস্ট আমার একটা ক্লাস করবা। ধরো ব্যাংক সমন্বয় বিবরণী যদি আনসার করো, তোমার দুইটা লাভ হবে। একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর ম্যাথ যদি তুমি আনসার করো, তোমার টাইম অনেক সেভ হবে। নাম্বার টু, ব্যাংক সমন্বয় বিবরণীর ম্যাথ যদি তুমি সলভ করো, তাহলে তুমি দেখবা যে টিচার অনেক বেশি তোমার উপর স্যাটিসফাইড থাকবে, কারণ ব্যাংক সমন্বয় বিবরণী যারা ভালো স্টুডেন্ট তারাই কিন্তু আনসার করে, ঠিক আছে? তার মানে টাইম সেভ হচ্ছে, এবং মোটামুটি একবার যদি ভালো করে বুঝতে পারো, ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই, ফুল মার্ক পাবে। আমার প্রবলেম হচ্ছে, ইয়া আচ্ছা চলে আসছে, ইয়াহু খুব ভালো লাগে। ভাইয়া আপনার এইচএসসি ব্যাচ কত জানা লাগবে? ভাই এইচএসসি ব্যাচ জানা লাগবে? এটা তোমরা আনসার করো, দেখি কে কে আনসার করতে পারো। ব্যাংক জমাতিরিক্তের উত্তোলন ধারা কি বুঝায়? আমরা প্রত্যেকে জানি, একটা টান ধরবা, ব্যাংক সমন্বয় অনেক সময় আমরা গোলাই ফেলি। এই জন্য যে কাজটা করবা, মনে রাখবা ব্যাংক বিবরণী, দেখো ব্যাংক বই অনুসারে, আরেকটা হচ্ছে কি নগদান বই অনুসারে, এই দুইটা বই অনুসারে টাকা দেওয়া থাকে। ধরো নগদান বই অনুসারে যদি ব্যাংক জমা দেওয়া থাকে, বা নগদান বই অনুসারে যদি ধরো ডেবিট উদ্বৃত্ত দ্বারা বুঝায় ব্যাংক জমার পরিমাণ, নগদান অনুসারে ডেবিট উদ্বৃত্ত দ্বারা বুঝায় ব্যাংক জমার পরিমাণ, ঠিক আছে? এটা একটু মনে রাখবা একটা। তো দেখো নগদান অনুসারে নগদান বইয়ের ডেবিট জের মানে ব্যাংক জমার পরিমাণ, তার মানে নগদান বইয়ের ক্রেডিট জের মানে কি ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক বইয়ের ডেবিট জের মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, ক্রেডিট জের মানে হচ্ছে কি ব্যাংক জমা, একটা কি আরেকটার বিপরীত। তাহলে ব্যাংক জমাতিরিক্তের উত্তোলন ধারা কি বুঝায়? এটা বুঝায় ব্যাংক বিবরণী ডেবিট উদ্বৃত্ত, রাইট। এবং নগদান বইয়ের ব্যাংক কলামের ডেবিট উদ্বৃত্ত, না নগদান বইয়ের ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্ত, ঠিক আছে? দেখো এটা একটু মনে রাখো, নগদান বইয়ের ডেবিট উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যাংক জমার পরিমাণ। তাহলে এই নগদান বইয়ের ক্রেডিট জের মানে কি? ক্রেডিট জের মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। একটা মনে রাখো, নগদান বইয়েরটা মনে রাখো তাহলে হবে, নগদান বইটা মনে রাখো, তাহলে ব্যাংক কি হবে, এটার বিপরীত হবে, দ্যাটস ইট। ব্যাংক কি হবে, এটার বিপরীত হবে। ভাইয়া সাজেশন দিন, সবগুলার সাজেশন দেওয়া হবে, সাজেশন রেডি করা হচ্ছে। তোমাদের একটা সাজেশন দিব, জাস্ট 3 মিনিটের সাজেশন থাকবে, যেখানে আমি ওভারঅল আলোচনা করবো যে কোন টপিকগুলো তুমি টার্গেট করবা। এবং আরেকটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে একদম ডিটেলস প্রত্যেকটা টপিক ধরে ধরে কি কি কোশ্চেন আসবে। এটা আজকে বারবার ব্যাটারিতে প্রবলেম হচ্ছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না, খুবই বিরক্তিকর। দেখো তো আসছে কিনা, একটু ওয়েট করো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে থাকো, একটু ওয়েট করো। একটু সোহেল ভাইকে পাঠা দাও, বারবার ক্যামেরা চলে যাচ্ছে, ইটস আ ব্যাড। ওইটা আছে, পাঠাই দাও। ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোশ্চেনগুলো করতে পারো ভাইয়া পুরা, যেহেতু ভ্যালিড চলে গেছে একটু। আর এখানে আমাকে একটু বলো কে কে অ্যাড হইছো, মিনি ম্যারাথন কোর্সে কে কে অ্যাড হইছে এখানে একটু বলো। এবং প্রত্যেকে একটা দায়িত্ব দিব যে সবাই দুজন ফ্রেন্ডকে ভর্তি করাবা এখানে, ঠিক আছে? ভর্তি করানো বলতে কি এখানে কিন্তু তেমন কোনো টাকা না, এবং জাস্ট নামে মাত্র ভর্তি,
জাস্ট ফ্রির মতোই। বারবার কেন চলে যায় একটু দেখেন না। ওকে, সো এই জন্য যারা যারা হচ্ছে অ্যাট হুইচ অলরেডি এনরোল করছে তারা প্রত্যেকেই চলে যাচ্ছে আবার, একটু ভালো করে দিয়ে যান। তারা অবশ্যই 2-3 ফ্রেন্ডকে অ্যাড করে দিবা কোর্সে, দ্যাটস ইট। ঠিক আছে, যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে আমাকে নক দিবা, তাহলে তার কোনো টাকা দেওয়া লাগবে না। ওকে, তাহলে এটা ডান। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরেরটা দেখো ম্যাথ। এবার এই ম্যাথ সলভ করতে হলে অবশ্যই কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার থাকতে হবে। আবার গেছে, সোহেল ভাই, সোহেল ভাই, আরে বলো এটা একটু ঠিক করে দিতে, বারবার কেন ডিস্টার্ব হচ্ছে? পাঠাও, দ্রুত পাঠাও। ওকে, সো আমাদের পুষ্পিতা ভর্তি হয়েছে, দিদার ভর্তি হয়েছে, গ্রেট। আলিরাস, রোজ, আমি অ্যাড হয়েছি, গ্রেট, থ্যাংক ইউ, ওয়েলকাম। সীমান্ত ভাই করাই দিছি, ফ্রেন্ডকে আবার গেছে, এটা আমি বললাম যে একটু ঠিক করেন। তামান্না, তাসলিমা, তারপর সৈকত ভাই, শুধু কি এমসিকিউ ক্লাস হবে? হ্যাঁ, এখানে হচ্ছে প্রত্যেকটা টপিকের যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলা বেসিক ক্লিয়ার করে দেওয়া হবে, এবং এখানে শুধু এমসিকিউ সলভ করা হবে, এবং সিকিউটা জাস্ট আমরা একটু দেখাই দিব। ঠিক আছে, কারণ হচ্ছে এই শেষ সময় তোমার বেসিক পুরোপুরি ক্লিয়ার, জাস্ট দরকার কি রিভিশন। তারপর আমরা একটু টপিকগুলো সামারাইজ করে দিব, যাতে যাদের বেসিকে প্রবলেম আছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। ওকে, ওকে, আমি হয়েছে ভাইয়া গুগল ফর্মটা পূরণ করতে পারছি না, মানিষা ফর্মটা দিয়ে দিলে ওটা একটু কাইন্ডলি পূরণ করে নিবা। কবিতা আছে, ভর্তি হয়েছি ভাইয়া, আমিও ভর্তি হয়েছি, রোহানা, সবাই ওয়েলকাম। তারপর হচ্ছে নানসি ভাইয়া, আমি না পার্সেন্টেজ যাইয়া ভুলে যাই। নানসি আগের ক্লাসটা করো, পার্সেন্টেজের জন্য জাস্ট আগের ক্লাসটা করো, দ্যাটস ইট। এবং শুধু পার্সেন্টেজ ক্যালকুলেটর লাগবে না, জাস্ট তুমি হচ্ছে আমার ক্লাস করবা, ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ বলো, যে কোনো বড় বড় ম্যাথ বলো, সেগুলো খুব কম সময়ের মধ্যে সলভ করে দিতে পারবো আমরা। ঠিক আছে, রোহানা আমি ভর্তি হয়েছি, গ্রেট। কবিতা, নানসি সেদিন একটু মনোযোগ দিয়ে, সেদিনই সমস্যা কেন মাসুম? মনোযোগ প্রতিদিন দিতে হবে, একদম 100% ইফোর্ট দিতে হবে, ক্লাসে 100% মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। সুজন আছে, সুজন হচ্ছে আমার এলাকার ভাই, ছোট ভাই, সুজন অ্যাড হয়েছে, গ্রেট। ওকে, তাহলে আমরা একটু শুরু করি। আছে ফুল ব্যাটারি। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। এই কোশ্চেনটা দেখো, এখানে ব্যাংক সমন্বয় বিবরণী জাস্ট শুরু থেকে ক্লাসটা করতে হবে। দেখো বলছে পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত? পাস বই মানে কি? ব্যাংক বই। দেওয়া আছে কোন অনুসারে টাকা? নগদের অনুসারে। তার মানে ভাইয়া এই নগদের অনুসারে যদি টাকা দেওয়া থাকে, আমরা একটা ফর্মুলা ইউজ করব, হয়তো এটা তোমার এখন একটু বুঝতে কষ্ট হবে, এবং আমার ক্লাস করার পর এটা একদম তুমি বস হয়ে যাবে। তারপর আমি যতটুকু পারি তোমাদের একদম পুরোপুরি ক্লিয়ার করে দেবো কনসেপ্টটা। ঠিক আছে, তো দেখো এখানে ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা নগদের মানুষের ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া আছে। ওকে, আমরা লিখে ফেললাম। পরবর্তীতে দেখো বলছে কি, বলছে 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু আদায় হয়নি। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাস পথে চেক। এটা কোন ধরনের চেক? এটা হচ্ছে মাস পথে চেক, বহন পথে চেক, এবং আমরা বলতে পারি মাস পথে চেক, তারপরে বহন পথে চেক, এবং আমরা বলতে পারি যে এটা ট্রানজিটে জমাকৃত চেক, ডিপোজিট ইন ট্রানজিট। ঠিক আছে, এখানে কাজ কে করছে? আমানতকারী কি করছে? যোগ করছে। তার মানে আমানতকারী তার নগদের মধ্যে যোগ করছে, কিন্তু ব্যাংক কোনো কাজ করে নাই। তার মানে ব্যাংকের কাজ করা লাগবে। আর ফর্মুলা বলতেছে আমানতকারী যা করবে আমি তার বিপরীত করব। আমানতকারী কি করছে? যোগ করছে। ঠিক আছে, আমানতকারী কি করছে? যোগ করছে। তাহলে তোমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। কিন্তু এখানে টাকাটা দেওয়া আছে কোন মনুষ্যের? নগদের মনুষ্যের ব্যাংক জমা উদ্বৃত্ত, নগদের মনুষ্যের টাকা দেওয়া আছে। অবশ্যই এই ফর্মুলাটা একটু মনে রাখবা, এ মাইনাস বি প্লাস। এটা দ্বারা কি বোঝায়? শুরুতে একটু মনে রাখার ট্রাই করো। এটা দ্বারা বোঝাচ্ছে, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, এ মাইনাস বি প্লাস দ্বারা কি বোঝায়? এ মাইনাস দ্বারা বোঝাচ্ছে আমানতকারী। আমানতকারী যদি কোনো কাজ করে তার বিপরীত হবে। আর বি প্লাস দ্বারা বোঝাচ্ছে ব্যাংক যা করবে তুমি তাই করবা। তার মানে কোন এন্ট্রির কাজ যদি ব্যাংক করে, যা করবে তোমার তাই করতে হবে। ব্যাংক যোগ করলে তুমি যোগ, ব্যাংক বিয়োগ করলে তুমি বিয়োগ। জাস্ট এখানে একটু মনে রাখা লাগবে ভাইয়া, যে দুইটা পক্ষ আছে ব্যাংক সমন্বয় বিবরণীতে, একটা ব্যাংক, একটা হচ্ছে কি আমানতকারী। এই দুইজনের মধ্যে কে কি কাজ করছে এটা জাস্ট জানা লাগবে, এইটুকুই। ঠিক আছে, এইটুকু ধরতে পারলে তুমি ইজিলি হচ্ছে কি করতে পারবা? এই ম্যাথগুলো সলভ করতে পারবা।
তাহলে দেখো এখানে 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক আদায় হয়নি। তার মানে এখানে কাজ কে করছে? কাজ করছে কে বলতো? কাজ করছে আমানতকারী। আমানতকারীর বই কোনটা? আমানতকারীর বই হচ্ছে নগদান বই। আমানতকারীর বই কোনটা? নগদান বই। এখন দেখো কি কাজ করছে? আমানতকারী নগদান বইতে যোগ করছে। আবার একটু পড়ি, 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু আদায় হয়নি। তার মানে ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কি করে নাই? যোগ করে নাই। তাহলে কাজ কি করছে? আমানতকারী যোগ করছে, কিন্তু ব্যাংক কোনো কাজ করে নাই। আর ফর্মুলা কি বলে? আমানতকারী যা করবে তার বিপরীত। তার মানে আমানতকারী যোগ করছে, আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 8,000 টাকা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে 22,000 টাকা। হয়তো ধরো প্রথম একবার শোনার পর এটা মাথায় ঢুকতেছে না, কারণ ব্যাংক সমানের বিপরীত হচ্ছে এই টার্মগুলাই মেন। এইগুলো জাস্ট ক্লিয়ার করে দিলে তুমি বস হয়ে যাবে ব্যাংক সমানের বিপরীতে। ঠিক আছে? এবং ফর্মুলাগুলো জাস্ট ইউজ করে দিব, দ্যাটস ইট। ফর্মুলাটা জাস্ট তোমাকে আমি বলে দিব, দেখবে যে তুমি ইজিলি হচ্ছে কি করতে পারবে? সলভ করতে পারবা। মনে রাখবা, এক ঘরোয়া মেথডের যে ব্যাংক সমানের বিবরণী এটা একটু কঠিন লাগে, বাট জাস্ট এই একটা সূত্র দেখাবো, একটা সূত্র যদি মনে রাখতে পারো ব্যাংক সমানের বিবরণী তুমি শুধুমাত্র দেখবে যে 2 সেকেন্ড 3 সেকেন্ডে সলভ করতে পারবা। আর পাশাপাশি হচ্ছে যেটা আধুনিক যে ব্যাংক সমানুপাতিক, এটা হচ্ছে আরো ইজি। এটা তুমি খুব কম সময়ে সলভ করতে পারবা। এখানে যে কাজ করে না শুধু তার কাজ করা লাগবে, দ্যাটস ইট। ওকে ওকে, সো পরবর্তী কোশ্চেন। সাদমান সাদমান লিমিটেডের নগদান বইয়ে ব্যাংক সুদ 250 টাকার পরিবর্তে 520 টাকা ক্রেডিট করছে। তার মানে দেখো এখানে 250 টাকার জায়গায় 250 টাকার জায়গায় ক্রেডিট করছে কত টাকা? 520 টাকা। ডিফারেন্স কত হয়? 270 টাকা। দ্যাটস ইট। এই 270 টাকা তাহলে কি হবে? এই ব্যাংক উদ্বৃত্তি গরমিলের কারণ হবে কত টাকা? 270 টাকা। ক্রেডিট করার কথা 250, করছে কত? করছে হচ্ছে 520। তাহলে 270 টাকা কি এখানে গরমিলের কারণ। ঠিক আছে? গরমিলের কারণ কত টাকা? 270 টাকা। পরবর্তীতে যদি আমরা দেখি, যন্ত্রপাতি সংস্থাপন মজুরিকে মজুরি হিসেবে ডেবিট করছে। তার মানে দেখো আমরা কনসেপ্ট একটু বোঝার ট্রাই করি। কি বলছে? বলছে যন্ত্রপাতির সংস্থাপন মজুরিকে মজুরি হিসাবে ডেবিট করছে। এখন এই যন্ত্রপাতির সংস্থাপনের যে মজুরিটা, এটা মজুরি হিসাবে ডেবিট করলে কোন ধরনের ব্যয়? দেখো যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় বা যন্ত্রপাতির সাথে যদি আনুষঙ্গিক অন্যান্য খরচ থাকে, ধরো এখানে মজুরি আসতে পারে, সংস্থাপন ব্যয় আসতে পারে, পরিবহন ব্যয় আসতে পারে, আমদানি শুল্ক আসতে পারে। এই ব্যয়গুলো মুনাফাজাত ব্যয় সত্ত্বেও স্থায়ী সম্পদের সাথে সম্পৃক্ত হলে এটা মূলধনজাত ব্যয় হিসেবে দেখাতে হবে। তবে এই যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়কে আলাদা করে মজুরি হিসেবে দেখাইছে। তার মানে এই মূলধন জাতীয় ব্যয়কে লিখে ফেলছে কি হিসাবে? লিখে ফেলছে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে। আর আমরা প্রত্যেকে জানি যে মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলবে, সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে নীতিগত ভুল। সিম্পল। মূলধন জাতীয় ব্যয়কে যদি তুমি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলো, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে তুমি যদি মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলো, সেটা হয়ে যাবে নীতিগত ভুল। ক্লিয়ার? তার মানে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখলে, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেললে সেটা হয়ে যাবে নীতিগত ভুল। দ্যাটস ইট। অর্ব আনসার করছো, আলিরাজ আনসার করছো, সৈকত আনসার করছো, তসলিমা অল আর কারেক্ট, তামান্না আনসার করছো 28 ক নাম্বার। ইয়েস। ওকে, যেমন ধরো তুমি একটা কম্পিউটার ক্রয় করছো, কম্পিউটার ক্রয় করে ওটাকে লিখে ফেলছে ক্রয় হিসাবে, তার মানে কম্পিউটার সেলে কি একটা মূলধন জাতীয় ব্যয়, এটাকে লিখে ফেলছে কি হিসাবে? মুনাফা জাতীয় ব্যয় হিসাবে। এটা হয়ে যাবে নীতিগত ভুল। ঠিক আছে? এটা হয়ে যাবে নীতিগত ভুল। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় কখন? তোমরা প্রত্যেকে জানো সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে যায় না, এটা তো জানো প্রত্যেকে, যে সমাপনী মজুত পণ্যটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুত পণ্য কি হয় না? এই সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তবে যদি হচ্ছে রেওয়া মিলে কি থাকে? রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় থাকে, বিক্রিত পণ্যের ব্যয় থাকে রেওয়া মিলে, এবং যদি হচ্ছে সমন্বিত ক্রয় থাকে, তাহলে কি হয়? তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে যায়। কেন? কারণ হচ্ছে সমাপনী মজুত পণ্য এখানে বাদ দেওয়া হয়েছে এই জন্য। ওকে, পরের প্রশ্নটা, এই কোশ্চেনটা একটু দেখো প্রত্যেকে, উদ্দীপকটা একবার করে দেখো, দেখে হচ্ছে আনসার করা ট্রাই করো।
সবাই আনসার করো, দেখি কে কে পারো। ইয়েস, 30 হচ্ছে ক নাম্বার, সবাই আনসার করে ফেলছো, গ্রেট, থ্যাংক ইউ। দেখো এখানে বলছে চলতি সম্পদের পরিমাণ কত টাকা, তো আমরা চলতি সম্পদটা বের করে ফেলবো। এখানে শুরুতে দেখো দেনাদার আছে কত টাকা, 14,000 টাকা। তারপর যদি আমরা দেখি ক্রয়, এটা চলতি সম্পদ না, বিক্রয় আছে 22,000 টাকা, বেতন এটাও না, নগদ আছে 8,000 টাকা, সেটা একটা চলতি সম্পদ। দেন হচ্ছে দেখো পাওনাদার আছে এত টাকা, এটা আসবে না। সমাপনী মজুত পণ্য আছে 2,000 টাকা। তাহলে আর আছে, আর এন্ট্রি নাই। 24 আর হচ্ছে 14 আর 10 কত, 24,000। এই 24,000 টাকা এখানে হচ্ছে চলতি সম্পদ। ওকে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব, বিকজ আজকে আরো তোমাদের বিশেষ করে অংশীদারি ব্যবসার হিসাব নিকাশটা পড়ানোর কথা ছিল, এবং এই টপিকটা খুব ভালো করে বিশেষ করে মুনাফার সরি নতুন মুনাফার অনুপাতটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা 1 সেকেন্ডে বের করতে পারি, এটা শেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আজকে আমরা এখানে শেষ করবো ক্লাসটি, কজ হচ্ছে একটা টপিকের মধ্যে আরেকটা পড়ালে কেমন জানি হিজিবিজি লাগে। ঠিক আছে, সো ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে, পেড ব্যাচের ক্লাসে। সবাই পেড ব্যাচের ক্লাসে যুক্ত হয়ে যাবে। এবং একটা কথা বলে রাখি, দেখো শেষ সময় আমরা যেই সার্ভিসটুকু তোমাদেরকে দিব, যেটা তোমার জন্য পারফেক্ট, যেটা তোমার জন্য দরকার, সেই প্ল্যানটা আমরা করছি। রুটিনটা অলরেডি হচ্ছে কি পাবলিশ করা হয়েছে, দেখছো অলরেডি, এবং আমি একটু পরে গ্রুপে দিয়ে দিব। ওকে, সো বিশেষ করে যাদের স্বপ্ন আছে, যাদের টার্গেট আছে যে আমি A+ পেতে হবে, গোল্ডেন A+ পেতে হবে, ঠিক আছে, তারা অবশ্যই অবশ্যই কোর্সটা এনরোল করো। শেষ সময় এখানে কিন্তু বলতেছে না যে তুমি টাকা পে করো এনরোল করো, 40 টাকা নিচ্ছি, যাতে তোমার একটা দায়বদ্ধতা থাকে, তোমার যাতে কিছুটা হলে রেসপন্সিবিলিটি থাকে, যে হ্যাঁ আমার ক্লাসগুলো করা লাগবে। একদম ফ্রি হলে কেউ ক্লাস করে না, দায় সারা দায় সারা ভাব চলে আসে। এই জন্য জাস্ট বলা। সো অবশ্যই অবশ্যই কোর্স এনরোল যারা করছো সবাইকে ওয়েলকাম। রেগুলার ক্লাস করবা, সবাই হচ্ছে একটা নোট খাতা তৈরি করে ফেলবা। এই নোট খাতা অবশ্যই অবশ্যই দরকার, এইচএসসি তে কাজে দিবে, পরবর্তীতে অ্যাডমিশন অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, একটা নোট খাতা করে ফেলবা। এবং ইনশাল্লাহ প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত যদি তুমি প্রত্যেকটা ক্লাস করো, তাহলে হিসাব বিজ্ঞানে আশা করি একদম A to Z তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবং এই 2 বছর 3 বছর যা শিখো নাই ইনশাল্লাহ, তা এই 10 দিনে বা 20 দিনে শেষ সময় শিখতে পারবা। ঠিক আছে, এইটুকু কথা দিচ্ছি। ওকে, একজন বলছে পাস হলেই হবে, ক্লাস করো, পাস হলেই হবে, এই টার্গেট করলে হবে না। তোমার যদি অবস্থা এরকম থাকে, তুমি চেষ্টা করবা যে কিভাবে এই যে পাস হলে হলে এটা থেকে টেনে টু নোটের 70+ করা যায়, এই চেষ্টা করতে হবে। এবং অ্যাকাউন্টিং এটা পসিবল, খুব ইজি। ওই সাজেশনটাই দিব, মাত্র 3টা টপিক পড়ে তুমি A+ কনফার্ম করতে পারবা। সো এই এই সাজেশনগুলো তোমাদেরকে দিব, কোনো সমস্যা নাই। রিতা বলছে ভাই কার্যপত্রের একটা ক্লাস নেবেন প্লিজ। অবশ্যই অবশ্যই, এটা অলরেডি দেওয়া হয়েছে। কোর্স প্ল্যানটি একটু পরে আমি শেয়ার করতেছি, ঠিক আছে। সো কোর্স প্ল্যানটি একটু পরে আমি শেয়ার করে দিব, কাইন্ডলি প্রত্যেকে যুক্ত হয়ে যায়। সিকিউ ক্লাস নিয়েন, সিকিউটা জাস্ট দেখাই দিব ভাই। আমি তোমাকে হচ্ছে যদি বলি যে সিকিউ ক্লাস দিব, তারপর যদি সিকিউ ক্লাস না দেয়, এটা কি অন্যায় হয়ে যায়, এবং এটা ঠিক না। সো অবশ্যই অবশ্যই সিকিউ দেখাই দিব মাঝে মাঝে দুই একটা, বাট সিকিউ ক্লাস নিব না। আমরা বেসিক ক্লিয়ার করব, এমসিকিউ হচ্ছে কি করব, সাথে সাথে পড়াবো, বোর্ড কোশ্চেন সলভ করাবো, যেটা পসিবল সেটাই হচ্ছে বললাম। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকি।